নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ধর্ম বিষে ভরছে দেশ, এই হিংসার কোথায় শেষ? শোনো, একটা কথা আছে। শোন, তোর পাড়ার খবর আজ দিস না। আরে না না, আমাদের বয়সী একটা মেয়েকে পুলিশ অ্যারেস্ট করেছে, জানো তো? বুঝতে পারছি, তুই শর্মিষ্ঠা পানলির কথা বলছিস, তাই তো? হ্যাঁ, ওর কথাই বলছি। আচ্ছা, ওকে তো এখন জেলে নিয়ে যাবে। জেলের খাবার নাকি খুব খারাপ। তুই বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছিস। না গো, আমি সত্যিই জেলের বিষয়টা নিয়েই চিন্তা করছি। আচ্ছা, জেলে নাকি গা কুটকুট করা কম্বল দেয়। শোন, এসবের থেকেও অনেক বেশি চিন্তার বিষয় হলো কেন এসব হচ্ছে আর কিভাবে এসব থামবে। কিরকম, একটু বুঝিয়ে বলো। শর্মিষ্ঠা পানলি 22 বছর বয়সী একটা মেয়ে। নবী মোহাম্মদকে নিয়ে আপত্তিকর পোস্ট করার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে। কিন্তু এই অল্প বয়সে এত ঘৃণা আসে কোথা থেকে? মানে তুমি বলতে চাইছো? আমি বলতে চাইছি, তরুণ প্রজন্মের মধ্যে এত বিষ ঢুকিয়ে দিচ্ছে কারা? সত্যি, এটা কিন্তু চিন্তার কথা। তারপরে দেখ, শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা এই ঘটনার নিন্দা করছেন, বলছেন পশ্চিমবঙ্গ যেন উত্তর কোরিয়া হয়ে গেছে। কিন্তু সংবিধান কি বলছে? কি বলছে সংবিধান? ভারতীয় সংবিধানের 25 থেকে 28 অনুচ্ছেদে প্রত্যেক ভারতীয়কে তাদের ইচ্ছানুসারে ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা দেওয়া হয়েছে। এটা একটি মৌলিক অধিকার। আইপিসি 298 ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কিছু বলে বা অঙ্গভঙ্গি করে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একটি নন বেলেবল অপরাধ। সাজা 1 বছরের কারাবাস কিংবা জরিমানা বা 2। তাহলে বিজেপি কি সংবিধান বিরোধিতার পথে হাঁটছে? এই নিয়ে তো রাজনৈতিক মহলে আলোচনা চলছেই। মজা হচ্ছে, মুসলিম বা দলিতদের গ্রেফতার করা হলে বিজেপি কিন্তু মুখে কুলু পাঁটে। আর একটু খুলে বলবে? এই খবরটা দেখ, নিজেই বুঝতে পারবি। কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর শর্মিষ্ঠা কিছু ভিডিও তৈরি করেন, যেখানে পাকিস্তানকে আক্রমণ করার নাম করে সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যৌন ইঙ্গিতপূর্ণ ও অপমানজনক মন্তব্য করেন। একাধিক ভিডিওতে তিনি ভারতের মুসলিমদের সঙ্গে পাকিস্তানের মানুষের বিভেদ করেননি, বরং একইভাবে অপমান করেছেন। একটি ভিডিওতে তিনি সরাসরি ইসলাম ধর্মের প্রবর্তক নবী মুহাম্মদকে কটাক্ষ করেন। এই ভিডিওই তাঁর বিরুদ্ধে দেশে জুড়ে এফআইআর দায়ের হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। শুধু ভারত নয়, বিদেশ থেকেও এই ভিডিওর বিরুদ্ধে প্রতিবাদ আসে। যদিও পরে তিনি ভিডিওগুলো ডিলিট করে ক্ষমা চান, কিন্তু ক্ষোভ কমেনি। গ্রেপ্তারের পর বিজেপির কিছু নেতা এই ঘটনার নিন্দা করেন। তারা বলেন, পশ্চিমবঙ্গ যেন উত্তর কোরিয়া হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর মতো ঘৃণার চাষ করা নেতারা হঠাৎ বাকস্বাধীনতা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু মনে রাখতে হবে, পানলি সরকারকে নয়, একটি ধর্মকে অপমান করেছেন। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেকেই মনে করছেন এমন বক্তব্য কেবলমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, এটা উদ্দেশ্য প্রণোদিত ট্রেন্ড। কিছু প্রগতিশীল মানুষ শুরুতে বলেছিলেন ওই তরুণী ভুল বুঝে এমন কথা বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন উঠছে, এই সহানুভূতি কেন শুধুই হিন্দু অভিযুক্তদের জন্য? যখন মুসলিম বা দলিতদের একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়, তখন কি একই রকম সমর্থন মেলে? শর্মিষ্ঠা পানলি হয়তো জ্যোতি নরসিংহানন্দ বা রাজা সিংয়ের মতো সংগঠিত ঘৃণার কারিগর নন, কিন্তু তিনি এমন এক সমাজের অংশ যেখানে ঘৃণার কথা বললে তার প্রচার বাড়ে, ফলোয়ার বাড়ে এবং জনপ্রিয়তা বাড়ে, একসঙ্গে প্রশ্নের মুখে দাঁড় করায়। শুধু একজন তরুণীর গ্রেপ্তারের বিষয় নয়, এটা এক বৃহত্তর সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি, যেখানে ঘৃণা ছড়ানো হয় সচেতনভাবে আর আইন প্রয়োগ হয় পক্ষপাতিত্ব করে। অপারেশন সিন্দুর নিয়ে দেশে দেশে প্রতিনিধি দল যাচ্ছে দেশের ঐক্য তুলে ধরতে। আর অপারেশন সিন্দুরের নামে একদল মানুষ ক্রমাগত ঘৃণা ছড়িয়েই যাচ্ছে। আচ্ছা, এতে তো বিদেশে দেশের ভাবমূর্তিও নষ্ট হবে, তাই না? বিদেশে আমাদের দেশ এমনিতেই ব্যাকফুটে যাচ্ছে একের পর এক ইস্যুতে। মানেটা কি? বিশ্বগুরু মোদির ভারত ব্যাকফুটে যাচ্ছে? যাচ্ছে তো। মোদিজি এখন নেমন্ত্রণ পান না বিদেশে। কে নেমন্তন্ন করেনি মোদিজিকে? G7 সামিট হবে কানাডায়। গত 5 বছরে মোদিজি সেখানে গেছেন, কিন্তু এই বছর আর ডাক পাননি। সে কি? কেন ডাকেনি মোদিজিকে? কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো নয়, আর সে কারণেই ডাক পাননি মোদিজি। কূটনীতিতে ধাক্কা খাচ্ছে মোদির ভারত? পরপর ধাক্কা খাচ্ছে। সিঙ্গাপুরও ধাক্কা খেলো। পাকিস্তান অনেক বেশি কূটনৈতিক অ্যাডভান্টেজ পেয়ে গেল বলেই অনেকে মনে করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। সে কি? তা পাকিস্তান অ্যাডভান্টেজ পেল কি করে? দেশে সংসদীয় অধিবেশনে কথা বলতে ভয় পাচ্ছে সরকার। এদিকে সিঙ্গাপুরে গিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান গিয়ে স্বীকার করে এলেন, অপারেশন সিন্দুরের শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। সে কি? বাইরের দেশে গিয়ে এসব কেন বললেন? আর কি বলেছে সিডিএস চৌহান? এই খবরটা দেখ, তাহলেই সব বুঝতে পারবি, আর বুঝতে পারবি কেন ভারতের এই কূটনৈতিক বিপর্যয়। দেখে নে।
2025 সালের জুন মাসে কানাডার কানানাস্কিসে যখন বিশ্বের 7টি ধনী দেশের নেতারা একত্র হবেন G7 শীর্ষ সম্মেলনে, তখন ভারতের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অস্বস্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 5 বছর ধরে এই সম্মেলনে অতিথি নেতা হিসেবে উপস্থিত থেকেছেন, কিন্তু এবছর সেই ধারাবাহিকতা ভাঙতে পারে। এই অনুপস্থিতির সম্ভাবনা একদিকে যেমন ভারত কানাডা সম্পর্কে চরম অবনতির প্রতিফলন, তেমনি তা ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। 2023 সালে খালিস্তানি নেতা হরদীপ সিং নির্জারকে কানাডার ভ্যানকুভারে গুলি করে হত্যা করা হয়। কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতের ওপর অভিযোগ তোলেন এবং ভারত সেই দাবি অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত বলে খারিজ করে। এরপর থেকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত বরফে ঢাকা পড়ে। 2025 সালে কানাডার ক্ষমতায় নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এলেও পরিস্থিতি বদলায়নি। এর মাঝেই কানাডার শিখ সংগঠনগুলো প্রকাশ্যে আহ্বান জানিয়েছে মোদীকে যেন G7 সম্মেলনে আমন্ত্রণ না জানানো হয়। তাদের বক্তব্য, যতক্ষণ না ভারত নির্জার হত্যার তদন্তে পূর্ণ সহযোগিতা করছে ততক্ষণ কোনো বন্ধুত্বের বার্তা গ্রহণযোগ্য নয়। কানাডা সরকার যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত দেশের তালিকা প্রকাশ করেনি, তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও ব্রাজিলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। ভারতের নাম সেই তালিকায় নেই। ঠিক এই সময়ে আরেকটি ঘটনা যেন ভারতের কূটনৈতিক দুর্বলতাকে আরো স্পষ্ট করে তুলল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরিলা ডায়ালগে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান কার্যত স্বীকার করে নেন যে মে মাসের অপারেশন সিন্দুরের সময় ভারতের সামরিক ক্ষতি হয়েছিল। তিনি বলেন, প্রথম দিন কৌশলগত ভুলের ফলে ক্ষয় হয়েছিল, কিন্তু পরে তা শুধরে আবার হামলা চালানো হয় পাকিস্তানের গভীরে। এই মন্তব্য যেন গোটা পরিস্থিতিকে অস্বস্তিকর করে তোলে। দেশের সামরিক গোপনীয়তা যা এতদিন ধরে সরকার নিজেই ঢেকে রেখেছিল, তা এক আন্তর্জাতিক মঞ্চে স্বীকার করে নেওয়া এক দুর্বল কূটনীতি বললেও কম বলা হবে। এই বক্তব্য সামনে আসতেই প্রবল প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। দলনেতা মল্লিকার্জুন খড়গে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছেন এবং বলেছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য দেশের জনগণের সামনে প্রথমে জানানো উচিত ছিল। বিদেশে গিয়ে তা প্রকাশ করে ভারত শুধু নিজের অবস্থানকেই দুর্বল করেছে নয়, পাকিস্তানকে এক অনাবশ্যক প্রোপাগান্ডা বিজয়ের সুযোগও দিয়েছে। এই দুই ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না। একটি আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে সম্ভাব্য বয়কট, আরেকটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অনভিপ্রেত স্বীকারোক্তি, দুটোই একটি দেশের সামগ্রিক পররাষ্ট্রনীতির দুর্বলতার প্রতিচ্ছবি। ভারত বহুদিন ধরেই নিজেকে একটি বিশ্বমঞ্চের শক্তিশালী খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চেয়েছে। মোদী সরকার বরাবরই বিশ্বগুরু বা নিউ ইন্ডিয়ার মতো অভিধা দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি গড়ে তুলতে চেয়েছে, কিন্তু বাস্তবে যখন একদিকে একটি দেশ মোদীকে আমন্ত্রণ জানাতে দ্বিধাগ্রস্ত আর অন্যদিকে মোদীর প্রধান সেনাপতি বিদেশের মাটিতে স্বীকার করছেন কৌশলগত ভুল, তখন তা কেবল এক রাষ্ট্রের ব্যর্থতা নয়, বরং কূটনৈতিক পরিকাঠামোর ধসে পড়ার উদাহরণ। এ তো জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা। হ্যাঁ, আর শুকনো ডাঙ্গা থেকে মোদিজি দেশকে জলের ধারেই নিয়ে গেছেন। অপারেশন সিন্দুরের সময়ও একটা দেশ ছাড়া ভারতকে সরাসরি কেউ সমর্থন করেনি, বারবার যুদ্ধ থামাতে বলে গেছে। সেটাই তো, ডোনাল্ড ট্রাম্প গোটা দুনিয়ার সামনে বড় গলায় দাবি করছেন যুদ্ধবিরতি ওনার জন্য হয়েছে। মোদিজি এখনো একটাও কথা বলেননি। সেটাই তো, এবার আবার শুনলাম টেসলাও নাকি ভারতের বাজারে আর আসবে না। ঠিকই শুনেছিস, টেসলা নিয়ে আসছেন মোদি, এই বলে বিজেপি কি লাফালাফিটাই না করলো। ট্রাম্প টেসলাকে ধমক দিল আর টেসলাও ভারতের বাজারে এলো না। তার মানে বিশ্বগুরু মোদি শুধু ভোটের বাজারেই ক্ষমতাবান। ভোটের ভাষণে বিশ্বগুরু, আর আসল জায়গায় কিছুই হচ্ছে না, কাজের কাজ কিছুই হচ্ছে না। ভারতের এমন কূটনৈতিক দুর্বলতার কারণ কি? ধর্ম, জাত আর ভোটের গিমিকের জন্য শুধু ভাবে মোদী সরকার। দেশের স্বার্থের আগে মোদির ইগো চলে এলে দেশের উন্নতি হবে না, সেটাই স্বাভাবিক। বিশ্বের চতুর্থ অর্থনীতির দিকে নাকি এগোচ্ছে ভারত। এরকম শক্তিশালী দেশের এরকম ভয় পেয়ে মাথা নামিয়ে চলা উচিত? উচিত তো নয় রে ভাই, কিন্তু চলবে। আজ G7 ডাক পেলেন না, কাল কি হবে বলা যায় না। সত্যি কি দশা। বিজেপির ভারতে দেশের সম্মানের আগে ভোটের জুমলার দাম বেশি। ঠিকই বলেছো, তবে আজ এখানেই থেমে যায়। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।